মিডল ইস্টের তেলের খনি যা পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। Oil production in the Middle East topped 31 million. কিন্তু এদের নিজেদের রিমোট কন্ট্রোল কার হাতে? আমেরিকা নাকি ইসরায়েল? আর কেন ইরান গোপনে এমন একটা জিনিস বানাচ্ছে যা পুরো বিশ্বের সমীকরণ বদলে দিতে পারে? শিয়া সুন্নি বিবাদ, প্রক্সি ওয়ার আর নিউক্লিয়ার পাওয়ারের এই ডেডলি গেমের আসল মাস্টার মাইন্ড কে? সৌদি আরব নাকি ইরান? আজকের ভিডিওতে আমরা মিডল ইস্টের এই জিওপলিটিক্সকে একদম গভীরে গিয়ে ডিকোড করব। হ্যালো বন্ধুরা, আমি মিজানুল লস্কর আর আপনারা দেখছেন ইনোসেন্ট এলেক্সার। সারা পৃথিবীর টপ 5 বা টপ 10 ওয়েল রিজার্ভ কোন দেশের কাছে আছে? তো টপ 5-এ 3টি দেশ ইরান, ইরাক, সৌদি আরব। এরা মিডল ইস্ট থেকে। এই ম্যাপে যদি আপনারা দেখেন এত ছোট্ট একটা এরিয়া, কিন্তু পুরো ওয়ার্ল্ডের যে তেল সেটা এখান থেকেই কন্ট্রোল হয়। আর আমি যদি আপনাদের ওয়ার্ল্ডের টপ নিউক্লিয়ার ওয়ারহেডওয়ালা দেশগুলোর ব্যাপারে জিজ্ঞেস করি তারা কারা, তো টপ পজিশনে ইউএস, রাশিয়া, ইউকে, ফ্রান্স, চায়না, ইন্ডিয়া, পাকিস্তান সবার নাম পাবেন আপনারা। কিন্তু আপনারা একটাও মিডল ইস্টের ওয়েল প্রডিউসিং দেশের নাম নিউক্লিয়ার ওয়ারহেডের লিস্টে পাবেন না, আর হবেও না, এরা কোনোদিনও হতে দেবে না। এখন আপনারা এতে বলবেন যে ইরান তো বানাচ্ছে, ইরান বানানোর পথে। তো হ্যাঁ, দেখুন, ইরান নিউক্লিয়ার পাওয়ার হওয়ার পসিবিলিটি আছে, কিন্তু এর পিছনেও অনেক গেম চলেছে। এখন দেখুন, যতক্ষণ পর্যন্ত মিডল ইস্টে একা এবং শুধুমাত্র একা ইসরায়েলের কাছে নিউক্লিয়ার থাকবে ততক্ষণ ইসরায়েল ডমিনেট করবে। আর যতক্ষণ ইসরায়েল ডমিনেট করবে ততক্ষণ মিডল ইস্টের উপর ইউএস নিজের দাদাগিরি ফলাবে, ইউএস এর কন্ট্রোল থাকবে। আর চায়না এবং রাশিয়া একদমই চায় না যে ইউএস নিজের মর্জি চালাক, তাই তারা ধীরে ধীরে ইরানকে সাপোর্ট করেছে যাতে ইরান আরো স্ট্রং হয়। আর ইরান স্ট্রং হবে শুধুমাত্র নিউক্লিয়ার দিয়েই। একটা নিউক্লিয়ার ডিটারেন্সের ব্যাপারে আপনারা শুনেছেন নিশ্চয়। এর কারণ দুটো নিউক্লিয়ার দেশ নিজের মধ্যে লড়াই করতে পারে না। আপনারা ভেবে দেখুন তো, কোন দুটো নিউক্লিয়ার দেশ নিজেদের মধ্যে লড়াই করে ফেলেছে? লড়াই হতে দেওয়া হয় না। এখন আমি ইসরায়েলের কথা যদি বলি, তো ইরানকে যতই গিয়ে মারুক বা প্যালেস্তাইনে যতই কিছু করে নিক, এত বেশি কেউ মাঝখান থেকে আটকাবে না। কিন্তু যদি ইরানের কাছে নিউক্লিয়ার চলে আসে তাহলে এই লড়াইটা ব্যালেন্স হয়ে যাবে। দুনিয়া এই লড়াই হতে দেবে না। তো ইরানকে নিউক্লিয়ার দিয়ে এই পুরো রিজিয়নে পাওয়ারকে ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। যেমন ইউএস এর বিপরীতে যে দেশগুলো আছে তারা চায় না যে একা ইউএস এখানে রাজত্ব করুক, তাই তারা চায় যে ইরান নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাক, এতে পাওয়ার ব্যালেন্স হবে। যেমন যখন ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার হয়েছিল তখন পাকিস্তানকেও অনেক দেশ নিউক্লিয়ার বানানোর জন্য হেল্প করেছিল। ইরানের যে পুরো নিউক্লিয়ার প্রোগ্রাম সেটাও খুব কমপ্লিকেটেড অবস্থায় আছে। দেখুন, নিউক্লিয়ার ওয়েপন বানানোর জন্য একটা আলাদা ইউরেনিয়াম লাগে। ইউরেনিয়াম 235 আইসোটোপ ব্যবহার হয়, কিন্তু ম্যাক্সিমাম যে ন্যাচারাল ইউরেনিয়াম পাওয়া যায় সেটা হলো ইউরেনিয়াম 238। এখন এই ইউরেনিয়াম 238 কে এনরিচ করে ইউরেনিয়াম 235 বানানো হয়। তো এই যে পুরো বানানো হয়, এই পুরো প্রসেসটাকেই বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। নিউজে আপনারা এই শব্দটা অনেকে শুনে থাকবেন। তো ইরান যে আছে সেই ইউরেনিয়ামের এনরিচমেন্ট করেছে। এখন আজকের ডেট পর্যন্ত 60% ইউরেনিয়াম ইরান এনরিচমেন্ট করে ফেলেছে। আর ওয়েপন বা অস্ত্র বানানোর জন্য যেটা ব্যবহার হয় সেটার জন্য 90% প্রয়োজন হয়। তো সব খেলা এই এনরিচমেন্টেরই। তারপর তো ওয়েপন টেকনোলজি যেটা হয় সেটা তৈরি হয়েই যায়, কিন্তু মেইন গেম এই জিনিসটারই। যেমন আমি আপনাদের এখন বলছি, নেতানিয়াহু যে ইসরায়েলের প্রাইম মিনিস্টার, উনি ইউএনএ ঠিক এভাবে বুঝিয়েছিলেন যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্টে কোথায় পৌঁছে গেছে। কিন্তু হয় কি জানেন, ইরান যেমন যেমন এগিয়ে যায় ওকে পিছিয়ে দেওয়া হয়। এই পুরো প্রোগ্রামে যতগুলো ইরানের সায়েন্টিস্ট আছেন তাদেরকে কোনো অজানা লোক এসে মেরে দিয়ে যায়, আর প্রোগ্রাম ওখানেই থেমে যায় বা পিছিয়ে যায়। আর ইরানের জন্য ইউরেনিয়াম এনরিচমেন্ট শুধু এটাই একমাত্র ইস্যু না, টাকাও অনেক বড় সমস্যা। এর জন্য প্রচুর টাকার দরকার হয়। ইউএস সব দিক থেকে ইরানের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা লাগিয়ে রেখেছে, তাই ইরানের কাছে টাকারও খুব সমস্যা। আর নিউক্লিয়ার পাওয়ার হওয়ার জন্য প্রচুর টাকা লাগে। আমি যদি ইউএস এর কথা বলি, তো সাল 1996 পর্যন্ত ইউএস $73 বিলিয়ন লাগিয়েছিলেন ওটা বানাতে, আর তখন সেটা অনেক ছোট ছিল। আর $6.1 ট্রিলিয়ন লাগিয়েছিলেন ওটাকে ডিপ্লয় করতে। ডিপ্লয়মেন্টে বেশি টাকা লাগে। অ্যাটমিক অডিট নামে আপনারা ইন্টারনেটে একটা ফাইল পেয়ে যাবেন, ওতে এইসব জিনিস মেনশন করা আছে। তো ইরানের সামনে টাকারও সমস্যা আছে। আর এর সাথে সাথে ইসরায়েল এবং সৌদি আরব, এরাও অনেক বড় চ্যালেঞ্জ ইরানের জন্য। এরা দুজনই চায় না যে ইরান ওখানে স্ট্রং হোক। আর ইরান এবং সৌদি যারা আছে তারা তো ইসলামিক রিভলিউশন হওয়ার আগে খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তারপর থেকে ওদের মধ্যে অনেক বড় শত্রুতা হয়ে গেছে। ইরান হলো মিডল ইস্টের সবচেয়ে পুরানো দেশ, এর অনেক লম্বা ইতিহাস আছে। ওদিকে সৌদি আরবের কথা বললে ওটা তো মাত্র 1932 সালে তৈরি হয়েছে, আর তৈরি হতেই যে পুরো মুসলিম ওয়ার্ল্ডের লিডার হয়ে গেছে। হোলি প্লেস বা পবিত্র স্থানগুলো ও সৌদিতে আছে।
আর ওদিকে ইরান এত পুরানো হয়েই মিডল ইস্টের ভিতর ওর কাছে জমিও কম সৌদি আরবের তুলনায়, আর ও লিডারও নয়। ইরানের কথা বললে 1.64 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া ইরানের কাছে আছে, যেখানে 8.79 কোটি ইরানের পপুলেশন থাকে। ওদিকে সৌদি আরব যে মাত্র 1932 সালে তৈরি হয়েছিল, তার কাছে 2 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এরিয়া আছে, আর যেখানে মাত্র 3.6 কোটি পপুলেশন থাকে। তো প্রথমত এই যে ডিফারেন্স, এটা ইরানের কম পছন্দ। দ্বিতীয়ত ইরানের মানা হলো যে ও একটা ইসলামিক দেশ, ওর লিডার হওয়া উচিত। যে মুসলিম উম্মা আছে তার লিডার তাকেই হওয়া উচিত, কিন্তু তার বদলে সৌদি যে আছে সে লিডার। তো ইরান এটাই প্রজেক্ট করার চেষ্টা করেছে যে সৌদি তো ইউএস এর কুলে বসে আছে, ইউএস এর সাপোর্টার, ইউএস এর যে বেস সেটা সৌদির ভিতর আছে। ওদিকে ইরান, আমরা একটা ইসলামিক দেশ, আমরা যে পুরো মুসলিম উম্মাহ তাদের সাপোর্টে আছি, আর এসব করেও একটা লিডার হতে চায় মিডল ইস্টের মধ্যে। আর এসব কথা নিয়েই সৌদি আরব আর ইরানের মধ্যে অনেক বড় দুশ্মনী হয়ে গেছে। আপনারা মিডল ইস্টের যে কোনো কনফ্লিক্ট বা ঝামেলা উঠিয়ে দেখুন, সৌদি আরব আর ইরান এরা দুজনেই নিজেদের ইন্টারেস্ট দেখে একদম একে অপরের বিপরীতে দাঁড়িয়ে থাকে। যেমন আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন বাহরাইন, এখানে যখন কনফ্লিক্ট হলো তখন ইরান অ্যান্টি গভর্নমেন্ট গ্রুপ যারা ছিল তাদের সাপোর্ট করলো, কিন্তু সৌদি বাহরাইনের যে রাজতন্ত্র ছিল তাকে সাপোর্ট করলো। একইভাবে লেবাননে ইরান সিয়ালের যে হিজবুল্লাহ ছিল তাকে সাপোর্ট করলো, ওদিকে সৌদি আরব লেবাননের সরকারকেই সাপোর্ট করলো। একইভাবে ইয়ামিনের কথা যদি বলি, তো ইরান সিয়ালেটের হুতি রিবেলদের সাপোর্ট করে, ওদিকে সৌদি ইয়ামিনের সরকারকেই সাপোর্ট করে, সুন্নি পপুলেশনকে সাপোর্ট করে। এখন 2016 সালে সৌদির ভিতর একজন শিয়া রিলিজিয়াস ফিগার ছিলেন নিমর আল নিমর। ইনি সৌদির ভিতর প্রটেস্ট করেছিলেন যে এই রাজতন্ত্র নামানো উচিত এবং সৌদি আরবের ভিতর ইলেকশন হওয়া উচিত। তো সৌদি আরব এতে ইরানের হাত আছে বলে নিমর আল নিমরকে মৃত্যুদণ্ড শুনিয়ে দিল। একটুও রিস্ক সৌদি নেয় না। শুধু সৌদিই নয়, পুরো মুসলিম ওয়ার্ল্ড দেখেছে যে ইরানের ভিতর মাত্র 1 বছরের মধ্যে ইউএস এবং রাজা এত পাওয়ারফুল হয়েই হাঁটু গেড়ে বসে আছে। তো ওরা একদমই রিস্ক নিতে চায় না। আর ইরানও নিজের অনেক স্ট্যান্স চেঞ্জ করেছে, আলাদা আলাদা স্ট্র্যাটেজি লাগিয়েছে এই পুরো মিডল ইস্টের লিডার হওয়ার জন্য। যেমন আগেও শুধু শিয়াদের কথা বলতো, আজকের ডেটেও শিয়া এবং সুন্নি দুজনকেই নিয়েই কথা বলে। কারণ ও বুঝে গেছে যে যখনই শিয়া আর সুন্নিদের ডিভাইড হয় তখন ওরই লোকসান হয়। ইরান শিয়া আর সুন্নি দুজনের সাপোর্ট ছাড়া মুসলিম ওয়ার্ল্ডের লিডার হতে পারবে না। যেমন আমি আপনাদের হামাসের এক্সাম্পল দেই। হামাস একটা সুন্নি লেড গ্রুপ, আর হামাসের উপর এলিগেশনও লাগতে থাকে যে গাজার ভিতর শিয়া মাইনরিটিকে ওরা এক্সপ্লয়েট করে, কিন্তু তারপরেও হামাসকে সাপোর্ট করে ইরান নিজের ইন্টারেস্ট পূরণ করার জন্য। প্যালেস্টাইনের বাকি যত গ্রুপস আছে তারা ন্যাশনালিজমের কথা বলবে, আরব ওয়ার্ল্ডের সাপোর্টে থাকে, কিন্তু হামাস ইসরায়েলের বিপরীতে থাকে। আর তাই হামাস এবং ইরানের খুব ভালো জমে। আর যে কোনো সিচুয়েশনে ইরানকে ইসরায়েলের বিপরীতে দাঁড়িয়ে থাকতেই হবে, কারণ এখান থেকেই ওর ইন্টারেস্ট বা স্বার্থ পূরণ হবে। আর যদি ইরান মুসলিম ওয়ার্ল্ডের লিডার হওয়ার কথা বলে আর রিলিজিয়াস ডিসপিউটে মুসলিমদের সাথে না দাঁড়িয়ে থাকে, তাহলেও হতে পারবে না। দ্বিতীয়ত, ইসরায়েল একটা ইহুদি দেশ, প্যালেস্টাইন একটা মুসলিম দেশ। প্যালেস্টাইনের যে ইস্যু সেটা পুরো ওয়ার্ল্ডের মুসলিমদের জন্য অনেক বড় কজ। ইরান এই মুসলিম ওয়ার্ল্ডের অনেক বড় কজকে যদি কোনোভাবে পূরণ করে দেয়, তাহলে মুসলিম ওয়ার্ল্ডে অনেক বড় হয়ে বেরোবে। আর ইনকেস যদি নাও করতে পারে, স্ট্রাগলও করে নিজের প্রক্সিদের মাধ্যমে, তাহলেও ওর লাভ হবে। কারণ মুসলিম ওয়ার্ল্ডে এই মেসেজ যাবে যে সৌদি যে এত স্ট্রং, সে ইউএস এর কুলে গিয়ে বসেছে। ওদিকে ইরান যে দুর্বল, তারপরেও স্ট্রাগল করেছে, ও নিজের ইকোনমির কথা ভাবছে না, তারপরেও লড়ছে। আর এখন কারেন্ট সিচুয়েশনের কথা যদি বলি, তো ইরান ডাইরেক্ট লড়তে পারবে না। চাই সেটা ইউএস হোক বা ইসরায়েল হোক, কারো সামনেই ইসরায়েলের যে মিলিটারি পাওয়ার সেটা ইরানের চেয়ে স্ট্রং। খালি আমি ইরানের ইয়ার অ্যাটাকের কথা যদি বলি, তো ইসরায়েল থেকে অনেক পিছিয়ে, ইউএস থেকে তো অনেক অনেক বেশি পিছিয়ে। কিন্তু 1969-এর ইসলামিক রিভলিউশন যখন হয়েছিল, এই সময়ে ইরানের কাছে এত বড় মিলিটারি পাওয়ার ছিল না। খুমেনি তারপরেও জিতেছিলেন। ইরানের ভিতর ইসলামিক রিভলিউশন এসেছিল। ইরান এই যে হুতি, হিজবুল্লাহ, হামাস এদের সাথে মিলে যে প্রক্সি ওয়ার করেছে, সেটাই ইউএস এবং ইসরায়েল দুজনের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরানের যে ইসলামিক রিভলিউশনের গার্ডস আছে, তার যে 5টা ব্রাঞ্চ আছে, তার মধ্যে একটা খুদ ফোর্স আছে যারা ইন্টেলিজেন্স এবং তাদের ফুল টাইম জব হলো হিজবুল্লাহ, হামাস এরকম যে প্রক্সিগুলো আছে এদের হাতিয়ার ইত্যাদি দেওয়া এবং এদেরকে সাপোর্ট করা। এই যে ইমেজে আপনারা লালে দেখেছেন, এরা সব ইরানের প্রক্সি যারা ইসরায়েল এবং ইউএস এর বিপরীতে দাঁড়ায়। এই যে আপনারা ইমেজ দেখেছেন, এরা 2018 থেকে এত অ্যাটাক করে ফেলেছে। আর যদি এই হামাস, হিজবুল্লাহ, হুতি
জিয়ারা আগামী দিনে নিজেদের দেশের যদি লিডার হয় তাহলে সবচেয়ে বড় যে লাভ হবে সেটা ইরানের হবে এবং ইরানের যে ইন্টারেস্ট সেটা পূরণ হয়ে যাবে। তো ইরান এইসব জিনিসকে একটা লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে দেখেছে। এখন এর উপর নিষেধাজ্ঞা লেগে গেছে, ইকোনমি চলে গেছে, কিন্তু লং রানে ও যা ভাবছে, যা নিয়ে এগুচ্ছে, প্রক্সিদের সাপোর্ট করেছে, 70 থেকে 80% যদি পূরণ হয় তো ইরান যা চায় তা হয়ে যাবে। তো বন্ধুরা, জিওপলিটিক্সের এই দাবা খেলায় ইরান নিজের সাল দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই লং টার্ম ইনভেস্টমেন্ট কি ইরানকে মুসলিম বিশ্বের লিডার বানাবে? আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যিই নিউক্লিয়ার পাওয়ার হয়ে উঠতে পারবে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও আসল সত্যটা জানতে পারে। আর এইরকম ভিডিও আরো দেখার জন্য ইনোসেন্ট এলেক্সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।